We want peace, not war. যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তিতে মোরা বাঁচতে চাই। Today's presentation is on theories of peace building, an important topic in peace studies, presented by Feel for Philosophy. শান্তি স্থাপন বা পিস বিল্ডিং, খবর খুললেই তো আমরা এই শব্দটা শুনি, তাই না? মনে হয় যেন দুটো দেশের নেতারা একটা কাগজে সই করলেই সব মিটে গেল। কিন্তু আসলেই কি তাই? যুদ্ধ থেমে যাওয়া মানেই কি শান্তি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নগুলোর একটু গভীরে যাব। আমাদের হাতে কিছু একাডেমিক সোর্স আছে, আর সেটার উপর ভিত্তি করে আমরা দেখব যে শান্তি শব্দটার অর্থ আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি জটিল। একদম ঠিক। আজকের আলোচনাটা ধরেন একটা গল্পের মতো করে ভাবা যেতে পারে। শান্তি স্থাপনার ধারণাটা সময়ের সাথে সাথে কিভাবে বদলে গেছে সেই গল্প। আমরা শুরু করব একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে। শান্তি আসলে কি? কারণ এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কেন কিছু শান্তি চুক্তি টেকে আর কিছু ভেঙে পড়ে। আর এই যাত্রার শুরুতেই আমাদের দুটো মূল ধারণার সাথে পরিচিত হতে হবে, নেতিবাচক শান্তি আর ইতিবাচক শান্তি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই যে নেতিবাচক শান্তি বা নেগেটিভ পিস, নামটা শুনলেই কেমন একটা খটকা লাগে। এর মানেটা কি দাঁড়ায়? ঠিক ধরেছেন। দেখুন, নেতিবাচক শান্তি হল শান্তির সবচেয়ে বেসিক বা প্রচলিত ধারণাটা। এর মানে হল ধরেন সরাসরি কোনো সহিংসতা হচ্ছে না, যুদ্ধ নেই, গোলাগুলি বন্ধ। সোর্স অনুযায়ী এর মূল লক্ষ্য হল আলোচনা বা মধ্যস্থতার মাধ্যমে যে সংঘাতটা চলছে সেটাকে থামিয়ে দেওয়া। এটা খুবই জরুরি একটা পদক্ষেপ, কিন্তু এটা অনেকটা ব্যথার জায়গায় বরফ দেওয়ার মতো। বাহ, দারুণ উপমা। ব্যথাটা সাময়িকভাবে কমে, কিন্তু ভেতরের আসল রোগটা তো সারে না। তাহলে ইতিবাচক শান্তি বা পজিটিভ পিস হলো সেই আসল রোগটা সারানোর চেষ্টা, ঠিক? একদম। এই ধারণাটি এনেছেন জোহান গাল্টুংয়ের মতো তাত্ত্বিকরা। তারা বলেছেন শান্তি মানে শুধু ট্যাঙ্কের গর্জন থেমে যাওয়া নয়। শান্তি মানে হল এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে সংঘাতের আর প্রয়োজনই হবে না। এর জন্য সমাজের ভেতর থেকে কাঠামোগত সহিংসতা বা স্ট্রাকচারাল ভায়োলেন্স দূর করতে হবে। এক মিনিট, কাঠামোগত সহিংসতা, এটা তো বেশ ভারী একটা শব্দ। সাধারণ মানুষের জন্য এর মানেটা কি দাঁড়ায়? এটা কি কোনো অদৃশ্য শত্রু? অনেকটা তাই। এটাকে এভাবে ভাবা যায়, ধরুন একটি গ্রামে কেউ কাউকে মারছে না, কোনো দাঙ্গা হচ্ছে না, কিন্তু সেই গ্রামে কোনো স্কুল নেই, ফলে শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এখানে তো সরাসরি কেউ বন্দুক নিয়ে হামলা করছে না, কিন্তু ব্যবস্থার ভেতরের এই ঘাটতিটাই তো এক ধরনের সহিংসতা, তাই না? যা একটা পুরো প্রজন্মকে পিছিয়ে দিচ্ছে। ঠিক, এটাই হলো কাঠামোগত সহিংসতা। সমাজে থাকা অন্যায়, বৈষম্য, দারিদ্র্য, এই সবই এর উদাহরণ। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বুত্রোস ঘালি তো বলেইছিলেন যে দমন আর দারিদ্র্য দূর না করলে শান্তি আসতেই পারে না। তাহলে তো পুরো ছবিটাই বদলে গেল। তার মানে শান্তি স্থাপন বা পিস বিল্ডিংয়েরও দুটো ভিন্ন অর্থ থাকবে। একদল হয়তো বলবে যুদ্ধ থামাও, আর আরেক দল বলবে সমাজ বদলাও। ঠিক তাই। আর এই দুই ধরনের চিন্তা থেকেই শান্তি স্থাপনার দুটো প্রধান মডেল বা প্যারাডাইম তৈরি হয়েছে। প্রথমটি হল উদারপন্থী শান্তি স্থাপন বা লিবারাল পিস বিল্ডিং। এটা মূলত ওই নেতিবাচক শান্তির ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এর মূল লক্ষ্য হল যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে তাড়াতাড়ি একটা স্থিতিশীল অবস্থা আনা এবং পশ্চিমা ধাঁচের প্রতিষ্ঠান তৈরি করা। যেমন ধরেন গণতন্ত্র প্রতিষ্ঠা করা, নির্বাচন দেওয়া, মুক্তবাজার অর্থনীতি চালু করা। এটা শোনার পর আমার মাথায় একটা প্রশ্ন আসছে। এই মডেলের ধারণাটা কি অনেকটা এরকম যে যদি কোনো দেশে গণতন্ত্র আর ধরুন ম্যাকডোনাল্ডস থাকে, তাহলে সেখানে আর যুদ্ধ হবে না? হ্যাঁ, কিছুটা সেরকমই ভাবা যেতে পারে। এর পেছনের যুক্তিটা এসেছে দার্শনিক ইমানুয়েল কান্টের চিরস্থায়ী শান্তি তত্ত্ব থেকে, যেখানে বলা হয়েছে যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সাধারণত নিজেদের মধ্যে যুদ্ধ করে না। আর অ্যাডাম স্মিথের ধারণা হল মুক্তবাজার থাকলে অর্থনৈতিক উন্নতি হবে আর মানুষ যুদ্ধ ভুলে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে। আপাত দৃষ্টিতে এটা কিন্তু কাজ করে, স্বল্প থেকে মধ্যম মেয়াদের জন্য স্থিতিশীলতা আনতে পারে।
কিন্তু এটা তো অনেকটা ওপর থেকে চাপিয়ে দেওয়া একটা সমাধানের মতো লাগছে। মানে স্থানীয় মানুষের সংস্কৃতি বা তাদের আসল চাহিদাগুলো কি এখানে গুরুত্ব পায়? এই মডেলের বিকল্প হিসেবে কি অন্য ধারণাটার জন্ম? যার নাম টেকসই শান্তি স্থাপন বা সাস্টেইনেবল পিস বিল্ডিং। এর মূল প্রবক্তা হলেন জন পল লেডারাক, যার নাম এই আলোচনায় দেখবেন বারবার আসবে। এটি একটি দীর্ঘমেয়াদী, প্রায় বলা যায় প্রজন্মব্যাপী প্রক্রিয়া। এর লক্ষ্য পশ্চিমা মডেল কপি করা নয়, বরং সমাজের ভেতর থেকে শান্তি গড়ে তোলা। তার মানে এটা হলো বটম আপ বা নিচ থেকে উপরে যাওয়ার রাস্তা, অনেকটা বিল্ডিং সারানোর মতো। কেউ ভাবে ছাদটা আগে সারানো দরকার, আর কেউ ভাবে ভিত্তিটা মজবুত করতে হবে আগে। চমৎকার তুলনা। টেকসই শান্তি স্থাপন ঠিক তাই। এটি সমাজের ভিত্তি, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক, বিশ্বাস এবং সম্প্রীতি, এগুলো পুনর্নির্মাণের উপর জোর দেয়। পল ভ্যান টঙ্গেরেনের কমপ্লেক্সিটি থিওরি অনুযায়ী শান্তি কোনো একক নায়ক বা সংস্থার চেষ্টায় আসে না। এটা সমাজের বিভিন্ন স্তরের হাজারো মানুষের ছোট ছোট সম্মিলিত প্রচেষ্টার ফল। অনেকটা একটা বাগান তৈরি করার মতো আর কি। যেখানে শুধু বীজ বুনলেই হয় না, বরং মাটি তৈরি করা, যত্ন নেওয়া, আগাছা পরিষ্কার করার মতো দীর্ঘমেয়াদী কাজ চালিয়ে যেতে হয়। আচ্ছা, তাহলে আমরা শান্তি স্থাপনার দ্বিতীয় বড় পথ দেখলাম। একটা টপ ডাউন, যেখানে নেতারা চুক্তি করেন, আর একটা বটম আপ, যেখানে সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হয়। সোর্সে যে 5টা ভিন্ন স্কুল অফ থট বা চিন্তার ধরনের কথা বলা হয়েছে, সেগুলোকে কি এই দুটি বড় পথের অধীনে ফেলা যায়? অবশ্যই। প্রথম দুটো ঘরানা এই বিভাজনকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। প্রথমটি হল সংঘাত ব্যবস্থাপনা ঘরানা। এটা সবচেয়ে পুরনো এবং ক্লাসিক টপ ডাউন পদ্ধতি। এর একটাই লক্ষ্য, কূটনীতির মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধটা শেষ করা। এখানে নায়ক হলেন কূটনীতিকরা, যারা বিবদমান পক্ষগুলো শীর্ষ নেতাদের এক টেবিলে বসিয়ে একটা চুক্তি সই করানোর চেষ্টা করেন। যেমন ধরুন 1978 সালের ক্যাম্প ডেভিড চুক্তি। কিন্তু এর সমস্যা তো বেশ স্পষ্ট। নেতারা হয়তো হাত মেলালেন, কিন্তু সাধারণ মানুষের মনের ঘৃণা বা অবিশ্বাস তো আর একদিনে দূর হয় না। চুক্তিটা তো তাহলে খুব ভঙ্গুর হয়ে থাকে, তাই না? একদম। আর এই সমালোচনা থেকেই জন্ম নেয় দ্বিতীয় ঘরানাটি, সংঘাত নিরসন ঘরানা। এটি একটি ক্লাসিক বটম আপ পদ্ধতি। এই ঘরানার সমর্থকরা বলেন, শুধু যুদ্ধ থামালেই হবে না, সংঘাতের মূল কারণগুলো খুঁজে বের করতে হবে এবং বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে যে সম্পর্কগুলো ভেঙে গেছে সেগুলো জোড়া লাগাতে হবে। এখানে শুধু নেতাদের উপর মনোযোগ না দিয়ে সমাজের সব স্তরের মানুষের মধ্যে সংলাপ, ওয়ার্কশপ, এগুলোর মাধ্যমে বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। শুনতে তো খুব আদর্শযৌগিক লাগছে, কিন্তু বাস্তবে কি এটা সম্ভব? দুটো গোষ্ঠীর মধ্যে দশকের পর দশক ধরে চলা ঘৃণা কি কয়েকটি ওয়ার্কশপের মাধ্যমে দূর করা যায়? সোর্সের এর কার্যকারিতা নিয়ে কিছু বলা হয়েছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সোর্সে এর একটা বড় সমালোচনার কথাও বলা হয়েছে। এই প্রক্রিয়াটা অত্যন্ত দীর্ঘ আর সময় সাপেক্ষ, আর সম্পর্ক ভালো হলেই যে মূল রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। একটা উদাহরণ দেয়া হয়েছে, ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে নরওয়ের অর্থায়নে একটা কর্মসূচি হয়েছিল, যেখানে দুই পক্ষের সাধারণ মানুষ একসাথে কাজ করে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে হয়তো ব্যক্তিগত সম্পর্ক ভালো হয়েছিল, কিন্তু বৃহত্তর শান্তি প্রক্রিয়ায় এর কোনো প্রভাব নেই। তাহলে তো একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো। টপ ডাউন পদ্ধতিতে শান্তি টিকছে না, আর বটম আপ পদ্ধতিতে শান্তি আসতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। তাহলে উপায় কি? স্বাভাবিকভাবেই তো মনে হয় দুটোকে মেলানো যায় কি না। ঠিক এই চিন্তা থেকেই তৃতীয় ঘরানার জন্ম, যার নাম পরিপূরক ঘরানা। এই তাত্ত্বিকরা বলেন, উপর থেকে নিচে বনাম নিচ থেকে ওপরে এই বিতর্কটাই আসলে ভুল। সংঘাতের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের প্রয়োজন। যখন সংঘাত একেবারে চূড়ায়, তখন হয়তো কূটনৈতিক মধ্যস্থতা বা সংঘাত ব্যবস্থাপনা বেশি জরুরি। আবার পরিস্থিতি কিছুটা শান্ত হলে দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়নের জন্য সংঘাত নিরসন পদ্ধতির উপর জোর দিতে হবে। তার মানে এটা একটা মাল্টি লেভেল অ্যাপ্রোচ। হ্যাঁ, লুইস ডায়মন্ড এবং জন ম্যাকডোনাল্ডের একটা বিখ্যাত মডেল আছে, নাম মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। তারা দেখিয়েছেন শান্তি স্থাপনে শুধু সরকারি কূটনীতিকরা মানে ট্র্যাক 1 নন,
বরং একাডেমিক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা, এনজিও কর্মী, এমনকি সাধারণ নাগরিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সবাই মিলে কাজ করলে তবেই একটা মজবুত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কিন্তু এই সবগুলো আলোচনার পরেও আমার মনে হচ্ছে আমরা এখনও সংঘাতকে সমাধান করার মধ্যেই আটকে আছি। আচ্ছা, এমন কোনো সংঘাত কি থাকতে পারে যার কোনো সমাধানই নেই? তখন কি হবে? এবং এই প্রশ্নটি আমাদের সবচেয়ে প্রভাবশালী ঘরানাটির দিকে নিয়ে যাচ্ছে, সংঘাত রূপান্তর ঘরানা বা দ্য কনফ্লিক্ট ট্রান্সফরমেশন স্কুল। এ ধারণাটি শান্তি স্থাপনার পুরো আলোচনাকেই বদলে দিয়েছে। এর প্রধান প্রবক্তা সেই জন পল ল্যাডারাক বলেছেন যে কিছু সংঘাত এতটাই গভীর আর জটিল যে সেগুলোর কোনো স্থায়ী সমাধান হয় না, ইররেজলিউবল। এক মিনিট, তার মানে আপনি বলছেন লক্ষ্যটা সংঘাতকে শেষ করা নয়? এটা তো একটা বিশাল ব্যাপার। তাহলে লক্ষ্যটা কি? লক্ষ্য হল সংঘাতকে একটা ধ্বংসাত্মক অবস্থা থেকে একটা ইতিবাচক এবং শান্তিপূর্ণ অবস্থায় রূপান্তর করা। ল্যাডারাক বলেন সংঘাত জীবনের একটা স্বাভাবিক অংশ, এটাকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব না। কিন্তু আমরা সংঘাত প্রকাশের পদ্ধতিটা বদলাতে পারি। মানুষ যেন তাদের মতপার্থক্য বন্দুকের মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে প্রকাশ করে। সেই সামাজিক কাঠামো তৈরি করাই হল মূল কাজ। এর জন্য তিনি সমাজের ভেতরেই শান্তির জন্য একটা দীর্ঘমেয়াদী অবকাঠামো তৈরি করার কথা বলেন এবং স্থানীয় মানুষদের ক্ষমতায়নের ওপর সবচেয়ে বেশি জোর দেন। এই অবকাঠামো বা স্থানীয়দের ক্ষমতায়ন, এগুলোকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন? ল্যাডারাক সমাজকে একটা পিরামিডের মতো করে 3টে স্তরে ভাগ করেছেন। একেবারে উপরে আছে শীর্ষ নেতৃত্ব, যেমন দেশের প্রেসিডেন্ট, সেনাপ্রধান। একেবারে নিচে আছে তৃণমূল, অর্থাৎ সাধারণ মানুষ। আর মাঝখানে আছে মধ্যম স্তরের নেতৃত্ব, যেমন ধরেন একাডেমিক, ধর্মীয় নেতা, এনজিও ব্যক্তিত্ব, সাংবাদিক। ল্যাডারাকের মতে এই মধ্যম স্তরটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কেন? কারণ তাদের সাথে উপরের নেতা এবং নিচের সাধারণ মানুষ দুই পক্ষেরই যোগাযোগ থাকে। যদি এই মধ্যম স্তরের মানুষদের ক্ষমতায়ন করা যায়, তাহলে তারাই শান্তির সবচেয়ে বড় দূত হিসেবে কাজ করতে পারে। তারা ওপর এবং নিচ দুই দিকেই প্রভাব ফেলতে সক্ষম। এটা সত্যি একটা যুগান্তকারী চিন্তা। কিন্তু এতক্ষণ আমরা যতগুলো মডেল বা চিন্তার কথা আলোচনা করলাম, আমার কেন জানি মনে হচ্ছে এগুলো সবই কোনো না কোনোভাবে পশ্চিমা বিশ্বের ল্যাবরেটরিতে তৈরি। স্থানীয় মানুষ কি আসলেই নিজেদের কথা বলতে পারছে, নাকি আন্তর্জাতিক সংস্থাগুলোই তাদের হয়ে কথা বলছে? এবং আপনার এই প্রশ্নটি আমাদের শেষ এবং সবচেয়ে সমালোচনামূলক ঘরানার দরজায় নিয়ে এসেছে, বিকল্প ডিসকোর্স ঘরানা। এটি একটা নতুন এবং বলা যায় র্যাডিক্যাল দৃষ্টিভঙ্গি। এই ঘরানার তাত্ত্বিকরা বলছেন আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করলাম তার প্রায় পুরোটাই একটা উদারপন্থী বা পশ্চিমা মডেলের অংশ। তাদের মতে আন্তর্জাতিক শান্তি স্থাপনার এই পুরো প্রক্রিয়াটি আসলে একটা ক্ষমতার যন্ত্র বা অ্যাপারেটাস অফ পাওয়ার হয়ে উঠেছে। ক্ষমতার যন্ত্র, এর মানে কি? তারা কি বলতে চাইছেন যে এই শান্তি স্থাপনার পেছনেও এক ধরনের রাজনীতি বা আধিপত্য কাজ করে? ঠিক তাই। তাদের যুক্তি হল আন্তর্জাতিক সংস্থাগুলো যখন কোনো দেশে শান্তি স্থাপন করতে যায়, তখন তারা নিজেদের ধারণা, মূল্যবোধ আর সমাধানের মডেলগুলো স্থানীয়দের ওপর চাপিয়ে দেয়। তারা স্থানীয় বাস্তবতা, সংস্কৃতি এবং সাধারণ মানুষের আসল প্রয়োজনকে প্রায়ই উপেক্ষা করে। ফলে এই শান্তি স্থাপন প্রক্রিয়াটি স্থানীয়দের ক্ষমতায়ন করার বদলে তাদের আরও পরনির্ভরশীল করে তোলে। এই ঘরানাটি তাই নিপীড়িত এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে সামনে আনার কথা বলে এবং শান্তি নিয়ে একটা উত্তর-দক্ষিণ সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। কিন্তু এই সমালোচনারও তো সমালোচনা থাকতে পারে। শুধু পশ্চিমা মডেলের সমালোচনা করলেই তো হবে না, বিকল্পটাও তো দেখাতে হবে। সোর্সে কি এ বিষয়ে কিছু বলা আছে? হ্যাঁ, সোর্সের একটা সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে এই ঘরানার প্রবক্তারা প্রায়শই পশ্চিমা মডেলের ত্রুটিগুলো তুলে ধরতে বেশি ব্যস্ত থাকেন, কিন্তু তারা যে বিকল্প কণ্ঠস্বরের কথা বলেন সেগুলোকে তারা নিজেরা খুব বেশি বিশ্লেষণ করে দেখান না। ফলে এটি একটা শক্তিশালী সমালোচনা হিসেবে থাকলেও একটা পরিপূর্ণ বিকল্প মডেল হিসেবে এখনও প্রতিষ্ঠিত হতে পারেনি। বাহ, তাহলে আমরা যুদ্ধ থামালেই শান্তি, এই সরল ধারণা থেকে শুরু করে পুরো শান্তি স্থাপন প্রক্রিয়াটি একটি পশ্চিমা ক্ষমতার খেলা কিনা সেই জটিল প্রশ্নে এসে পৌঁছালাম।
এই পুরো আলোচনা সারমর্ম করলে কি দাঁড়ায়? মূল টেকঅ্যাওয়ে হল শান্তি স্থাপন কোনো রেডিমেড ফর্মুলা নয়। এটি একটা চলমান এবং পরিবর্তনশীল ক্ষেত্র, যেখানে কোনো একটি উত্তরই হয়তো সঠিক নয়। আমরা দেখলাম একদিকে যেমন শীর্ষ নেতাদের মধ্যে দ্রুত চুক্তি সম্পাদনের প্রয়োজনীয়তা আছে, তেমনি অন্যদিকে সমাজের তৃণমূল থেকে দীর্ঘমেয়াদী পরিবর্তনেরও প্রয়োজন আছে। এই সবগুলো তত্ত্ব আসলে একই পাজলের ভিন্ন ভিন্ন অংশ। সোর্সটিতেও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে শান্তি স্থাপনার ধারণাটি তাত্ত্বিকভাবে যতটা শক্তিশালী, বাস্তবের কার্যকারিতা নিয়ে এখনও যথেষ্ট গবেষণার অভাব রয়েছে। অর্থাৎ কোন পদ্ধতি কোথায় এবং কেন কাজ করে তা আমরা এখনও পুরোপুরি জানি না। তাহলে আমাদের শ্রোতাদের জন্য একটা চূড়ান্ত প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করা যাক। জন পল লেডারাকের সংঘাত রূপান্তর ঘরানা বলছে সমাজের মধ্যম স্তর এবং তৃণমূলের মানুষদের ক্ষমতায়নের মাধ্যমেই আসল এবং টেকসই শান্তি সম্ভব। কিন্তু বিকল্প ডিসকোর্স ঘরানা যদি আমাদের সতর্ক করে দেয় যে পুরো আন্তর্জাতিক শান্তি স্থাপনার কাঠামোটি একটা পশ্চিমা কেন্দ্রিক ক্ষমতার খেলা, তাহলে প্রশ্নটা হল, বাইরের কোনো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে কি সত্যি স্থানীয় মানুষের প্রকৃত ক্ষমতায়ন সম্ভব, নাকি ক্ষমতায়ন করার এই প্রক্রিয়াটি নিজেই অজান্তেই একটি বাইরি মূল্যবোধ এবং কাঠামো তাদের উপর চাপিয়ে দেয়, যতই সদিচ্ছা থাকুক না কেন? Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.